আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব। আজকে আমি তোমাদের দেখিয়ে দিব সামাজিক পরিসংখ্যান বইয়ের বেসিক কিছু জিনিস। এই সাবজেক্টে কিন্তু আগে অনেকগুলো ভিডিও আপলোড দেওয়া রয়েছে, তবে যেহেতু অনার্স সেকেন্ড ইয়ারে পরীক্ষা হয়ে গিয়েছে, তো সামনে যারা পরীক্ষা দিবা আমি তাদের কথা চিন্তা করেই পুরা ডিটেলসভাবে আমি তোমাদের আলোচনা করব। তো সেজন্য প্রথমে আজকে আমি কিছু বেসিক ধারণা দিব সামাজিক পরিসংখ্যান কি জিনিস এটা সম্পর্কে। তো এই অঙ্কগুলো করতে গেলে আজকে যে আলোচনাটা রয়েছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই জানা লাগবে, আর খুব মনোযোগ সহকারে এটা একটু খেয়াল রাখবে। তো বলি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাথে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবে। এমনকি যদি কোনো প্রশ্ন থাকে তো চ্যানেলের নামেই ফেসবুক গ্রুপ রয়েছে, তোমরা সেখানে জয়েন থেকে প্রশ্নগুলো জানাতে পারো। তো চলো শুরু করি। সামাজিক পরিসংখ্যান বই আমার কাছে এটা রয়েছে গ্রন্থকুটিরের, তো তোমরা যে কোনো প্রকাশনী অথবা যারা গাইড নিয়েছো সেটা ফলো করতে পারো। এখানে সর্বপ্রথম প্রথম অধ্যায় রয়েছে ভূমিকা। তো ভূমিকা অধ্যায়ে কিন্তু তোমাদের একটা বেসিক প্রশ্ন আসে যে সামাজিক পরিসংখ্যান কি বা পরিসংখ্যান কি এরকম। তো এটা যেহেতু থিওরিটিক্যাল, তো এটা আমি আর তোমাদের দেখালাম না, আমি সরাসরি অঙ্ক করার আগে যে কিছু উপাদান রয়েছে গণসংখ্যা নিবেশনের সেগুলো জানার প্রয়োজন, তো সেটাই আজকে একটু প্রথমে দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ সারণী, আর এখানে হচ্ছে গণসংখ্যা নিবেশন। তো মূলত এখান থেকেই আমাদের খেয়াল রাখতে হবে অঙ্ক করার জন্য। এখানে কি বলছে, গণসংখ্যা নিবেশনের সংজ্ঞা। তো প্রথমেই গণসংখ্যাটা কি জিনিস সেটা আমাদের জানতে হবে। গণসংখ্যা আর গণসংখ্যা নিবেশন, এখানে দেখো গণসংখ্যা নিবেশন হলো এমন একটি পরিসংখ্যান প্রক্রিয়া যে প্রক্রিয়ায় উপাত্তসমূহকে কতগুলো নির্দিষ্ট শ্রেণীতে বিভক্ত করে তার বিপরীতে প্রাপ্ত গণসংখ্যা দেখানো হয়। আরেকটা বলছে, অন্য কথায় বলা যায় গণসংখ্যা নিবেশন হলো চলক সম্পর্কিত বিস্তৃত এবং বিশৃঙ্খল রাশিতত্ত্বের সারণীকরণের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার একটি বৈজ্ঞানিক পদ্ধতি। এটা গেল আমাদের গণসংখ্যা নিবেশন। তো এরপরে রয়েছে গণসংখ্যা নিবেশনের, এরপরে দেখতে পাচ্ছ একটি প্রাথমিক গণসংখ্যা নিবেশনের তিনটি অংশ থাকে। প্রথম অংশটা কি, শ্রেণী ব্যবধান, দ্বিতীয় অংশ মূল চিহ্ন, আর তৃতীয়টা হচ্ছে গণসংখ্যা বা ঘটনার সংখ্যা। যখন আমরা একটা শ্রেণী ব্যবধান আঁকাই বা একটা ছক থাকে গণসংখ্যা নিবেশনের, সেখানে কিন্তু শ্রেণী ব্যবধান থাকে, মিল চিহ্ন বা ট্যালি চিহ্ন থাকে, এরপরে গণসংখ্যা বা ঘটনার সংখ্যা সেটাও কিন্তু থাকে। আর একটি পূর্ণাঙ্গ গণসংখ্যা নিবেশনের 5টি অংশ থাকে। এটা হচ্ছে বেসিক, যেটা প্রাথমিকভাবে 3টা থাকে, আর পূর্ণাঙ্গ গণসংখ্যা নিবেশনের 5টি অংশ থাকে। সেখানে থাকছে কি, শ্রেণী ব্যবধান রয়েছে, মিল চিহ্ন রয়েছে, গণসংখ্যা, এরপর রয়েছে শ্রেণী মধ্যবিন্দু আর ক্রমযোজিত গণসংখ্যা। তো যখন আমাদের এরকম একটা গণসংখ্যা সারণী আসে, সেটা বেসিক থাকে বা প্রাথমিক থাকে 3টা, শ্রেণী ব্যবধান, মিল চিহ্ন আর গণসংখ্যা। আর যে টোটাল গণসংখ্যা নিবেশনের 5টা অংশ, তাতে এক্সট্রা 2টা হচ্ছে মধ্যবিন্দু আর ক্রমযোজিত গণসংখ্যা। তো এটা জানলাম আমরা। এরপর জানতে হবে গণসংখ্যা নিবেশনের সঙ্গে সম্পর্কিত কতিপয় কিছু উপাদান। এরূপ নিবেশনকে বিচ্ছিন্ন নিবেশন বা চলক বলে। যেমন এটা কিন্তু বিচ্ছিন্ন চলক, তো এটা সজ্জিত আকারে দেওয়া রয়েছে। আর এপাশে যে সংখ্যা আর লোক সংখ্যা যেগুলো কিন্তু সারণী আকারে দেওয়া রয়েছে। এরপরে অবিচ্ছিন্ন চলক, যেটা কোনো চলক বা নিবেশন সংগৃহীত বিভিন্ন উপাত্তের মান যদি একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকে, এই যে 80 থেকে 90 যে সীমা বলছে, এই সীমার মধ্যে থাকে, তবে উক্ত উপাত্তসমূহকে আরো অধিক ঘনীভূত করার জন্য শ্রেণীর সংখ্যা বা শ্রেণীর সীমা আরোপ করা হয়। যেটা শ্রেণীর সীমা আমরা বলি, যে শ্রেণীর সীমা বা শ্রেণী ব্যবধান আরোপ করে কয়েকটি শ্রেণী বা গ্রুপে বিভক্ত করা হয়। প্রত্যেকটি শ্রেণীর অন্তর্ভুক্ত গণসংখ্যার পাশাপাশি সাজিয়ে সারণীর মাধ্যমে উপস্থাপন করাকে অবিচ্ছিন্ন চলক বলে। তোমরা সারণীগুলো খেয়াল করলে বুঝতে পারছো কোনটা বিচ্ছিন্ন আর কোনটা অবিচ্ছিন্ন। তো এটা অবিচ্ছিন্ন আর এটা হচ্ছে বিচ্ছিন্ন। এরপর 2 নম্বরে রয়েছে শ্রেণী ব্যাপ্তি বা মধ্যমান। প্রথমে হচ্ছে আমরা চলক চিনলাম যে সারণী থেকে কোনটা বিচ্ছিন্ন আর কোনটা অবিচ্ছিন্ন। এরপরে আসছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। তো এটা, এই শ্রেণীটারে আমরা শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি বলি। তা অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত শ্রেণীর সীমা এবং উচ্চ সীমার মধ্যকার পার্থক্যকে ওই শ্রেণীর শ্রেণী ব্যাপ্তি বলে। তো এখানে দেখো, অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের কোন শ্রেণীর এই যে অন্তর্ভুক্ত শ্রেণীর নিম্নসীমা, এটা নিম্নসীমা, এটা উচ্চ সীমার মধ্যকার যে পার্থক্য, এই যে 80 থেকে 90 এটার মধ্যে পার্থক্য যেটা, সেটাকেই আমরা বলবো শ্রেণী ব্যাপ্তি। এটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যাপ্তি গেল। তো এরপর শ্রেণী ব্যাপ্তির প্রকারভেদ রয়েছে। এই যে আমরা এটার ব্যবধান যেটা, এটাতে আমরা শ্রেণী ব্যাপ্তি বুঝি। শ্রেণী ব্যাপ্তির প্রকারভেদ রয়েছে। এই যে শ্রেণী ব্যাপ্তি, এটা কিন্তু প্রকারভেদ রয়েছে। প্রথমটা হচ্ছে সমশ্রেণী ব্যাপ্তি, এরপর অসম শ্রেণী ব্যাপ্তি, তারপরে থাকতেছে সম বা তারপরে থাকতেছে প্রান্ত খোলা শ্রেণী ব্যাপ্তি।
তো প্রান্তখোলা শ্রেণীব্যাপ্তিটা কি জিনিস সেটা আমরা ইজিলি বুঝতে পারবো। আমি তোমাদের প্রথমে এটা বোঝাই। প্রান্তখোলা শ্রেণীব্যাপ্তিটা হচ্ছে গণসংখ্যা নিবেশনের যখন সবচেয়ে ছোট শ্রেণীর নিম্নসীমা বা আরম্ভ সংখ্যা এবং সবচেয়ে বড় শ্রেণীর ঊর্ধ্বসীমা দেয়া থাকে না, তখন এই ধরনের শ্রেণীব্যাপ্তিকে প্রান্তখোলা শ্রেণীব্যাপ্তি বলে। যেমন তোমরা সরাসরি সারণী দেখলে বুঝবা কোন শ্রেণীর আরম্ভ বা শ্রেণীব্যাপ্তির শুরু যেটা থাকছে সেটা থাকবে না শ্রেণীব্যাপ্তি, আর একদম সব শেষ যে সারণীটা থাকবে সেটার উচ্চসীমা থাকবে না, এটা হচ্ছে প্রান্তখোলা। আর একটা জিনিস সমশ্রেণীব্যাপ্তি। সমশ্রেণীব্যাপ্তিটা কি জিনিস? যে গণসংখ্যা নিবেশনে প্রত্যেকটি শ্রেণীর ব্যবধান সমান থাকে তার বলে সমশ্রেণীব্যাপ্তি। 10, 5 রয়েছে, 10 থেকে 15, 5 করে রয়েছে শ্রেণীব্যাপ্তি, এজন্য এটা সম। আর অসমটা কি জিনিস? কোনো গণসংখ্যা নিবেশনের শ্রেণী সমূহ ব্যবধান অসমান, তো এটা কিন্তু অসমান। 10 থেকে 20 এর ব্যবধান 10, 20 থেকে 40 এর ব্যবধান কত আসছে? 20, 40 থেকে 80 এটা কিন্তু হয়ে গেছে 40, এরকম। যেটা শ্রেণী ব্যবধান অসম বা কোনো মিল নাই সেটা হচ্ছে অসম শ্রেণীব্যাপ্তি, আর যেটা সমান বা একই শ্রেণীব্যাপ্তি সেটা হচ্ছে সমশ্রেণীব্যাপ্তি। আর প্রান্তখোলাটা শুরুতে থাকবে না শ্রেণীব্যাপ্তি, শেষে থাকবে না শ্রেণীব্যাপ্তি। তাহলে আমরা এটা বুঝলাম। আমি তোমাদের মেন জিনিসটা বুঝিয়ে দিই অঙ্ক করার জন্য যেটা লাগবে। এরপর লাগছে আমাদের শ্রেণীর সীমা। তো শ্রেণীর সীমাটা হচ্ছে অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীব্যাপ্তির সীমা প্রবেশ করার জন্য দুটি সংখ্যা মানের প্রয়োজন হয়, তাকে সংশ্লিষ্ট শ্রেণীর সীমা বলে। শ্রেণীর সীমা হলো শ্রেণীব্যাপ্তির দুটি প্রান্ত। একটা হচ্ছে, যেমন এটা ধরি আমি, এটা হচ্ছে দুটি প্রান্ত। প্রতিটি শ্রেণীর সর্বনিম্ন বা ক্ষুদ্রতম মানটিকে বলি আমরা নিম্ন সীমা, অর্থাৎ এই শ্রেণীব্যাপ্তির 10 থেকে 20, এটার 10 হচ্ছে নিম্ন সীমা, আর বৃহত্তম যেটা সেটা হচ্ছে 20, এটাকে আমরা বলবো ঊর্ধ্বসীমা। এটাই হচ্ছে আমাদের শ্রেণীর সীমা। যখন বলবে এই শ্রেণীটা তোমরা শ্রেণী সীমা নির্ণয় করো, তো তোমরা এটাকে বলবে নিম্ন সীমা, এটাকে বলবে উচ্চ সীমা। তাহলে আমরা শ্রেণীর সীমা বের করলাম। শ্রেণীর সীমা না, এটা আমাদের প্রয়োজন নাই জানার, তবে আমি তোমাদের এখান থেকে একটু বলে দিই। শ্রেণীর সীমাটা হলো কোন শ্রেণীর প্রকৃত সীমারেখা। কোন শ্রেণীর প্রকৃত সীমারেখাটাই হচ্ছে শ্রেণীর সীমা। অর্থাৎ আমরা যখন যে প্রকৃত সীমা নির্ণয় করি, তো সেটার জন্য আমাদের প্রয়োজন পড়ে। তো অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে বহির্ভুক্ত পদ্ধতিতে শ্রেণীর সীমা বা উচ্চ সীমা অভিন্ন অর্থে ব্যবহার করা হয়, কিন্তু অন্তর্ভুক্ত পদ্ধতিতে একটি শ্রেণীর উচ্চ সীমা এবং পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার মধ্যে পার্থক্য থাকায় শ্রেণীর সীমা শ্রেণীর সীমানা নির্দেশ করে না। এজন্য এক্ষেত্রে প্রকৃত সীমা নির্ণয় করতে বহির্ভুক্ত পদ্ধতির গণসংখ্যা নিবেশন তৈরি করা হয়। তো যখন আমাদের দেখবা পরীক্ষায় বহির্ভুক্ত পদ্ধতি থাকবে এবং আমাদের প্রকৃত সীমা নির্ণয় করার প্রয়োজন পড়ে, সে সময় আমাদের শ্রেণীর সীমাটা বের করতে হয়। তো প্রকৃত সীমাটা আমি তোমাদের সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দিই। যখন এরকম একটা শ্রেণী ব্যাপ্তি থাকবে, সেক্ষেত্রে তোমরা কি করবে? যেহেতু এটা নিম্ন সীমা আর এটা উচ্চ সীমা, তখন তোমরা নিম্ন সীমা থেকে 0.5 কমিয়ে দিবে আর উচ্চ সীমা থেকে 0.5 বাড়িয়ে দিবে। সেটা কিন্তু এপাশে নির্ণয় করা হয়েছে। এখানে দেখো শ্রেণীর সীমা কত রয়েছে? 4.5। 5 থেকে 0.5 কমিয়ে দিয়ে 4.5 করেছে, আর 9 থেকে 0.5 বাড়িয়ে দিয়ে 9.5 করেছে। এটাই হচ্ছে তোমাদের প্রকৃত সীমা। তো অবশ্যই প্রকৃত সীমা বের করতে হবে যখন সেটা বহির্ভুক্ত পদ্ধতিতে হবে। এরপর কি? শ্রেণী মধ্যমান বা মধ্যবিন্দু আমরা যেটা বলি, এটার সংজ্ঞাটা বা সূত্রটা হচ্ছে কোন শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমার যোগফল গড়কে উক্ত শ্রেণীর ব্যবধান বা মধ্যবিন্দু বলে। অর্থাৎ তোমরা যখন শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে বলবে, সেক্ষেত্রে ধরো এই শ্রেণীর 0 আর 10, অর্থাৎ শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে দিবে, দিয়ে কত দিয়ে ভাগ করবে? 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করলে তোমাদের শ্রেণী মধ্যমান বা মধ্যবিন্দু বের হয়ে আসছে। এই যে এখানে সূত্রটা ফলো করলে তোমরা বুঝতে পারছো। এরপরে 7 নম্বর কি? শ্রেণী ব্যাপ্তির দৈর্ঘ্য। তো এটা আমাদের পরীক্ষায় অতটা আসে না বা জানার প্রয়োজন পড়ে না, তা তোমরা একটু এখান থেকে দেখে নিও। যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি মূল বিষয়টা তোমাদের আলোচনা করি। এরপর রয়েছে গণসংখ্যার ঘনত্ব। এটাও তোমরা একটু দেখে নিও। যেহেতু আমরা অঙ্ক করব, অঙ্কের যে বেসিক ধারণাটা জানার দরকার, আমি সেটা নিয়ে তোমাদের আজকে আলোচনা করছি। এরপর কি? শতকরা গণসংখ্যা। এটা দরকার পড়ে। শতকরা গণসংখ্যাটা অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে শ্রেণী বিভাগের শ্রেণীর সংখ্যাকে শতকরা হিসেবে প্রকাশ করাকে শতকরা গণসংখ্যা বলা হয়। শ্রেণীর গণসংখ্যাকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলকে 100 দ্বারা গুণ করলে শতকরা গণসংখ্যা পাওয়া যায়। তো শ্রেণীর শতকরা বা শতকরা গণসংখ্যাটা কি জিনিস? শ্রেণীর গণসংখ্যাটা আমরা জানি f ভাগ মোট গণসংখ্যা n
গুণ 100। এটা দিয়ে যখন আমরা বের করে ফেলবো তখন আমাদের শতকরার গণসংখ্যা বের হবে। যে শতকরার একটা উদাহরণ এখানে দিয়ে দিয়েছে। তো এখানে দেখো শ্রেণীর প্রথমে হচ্ছে শ্রেণী গণসংখ্যা, এরপরে মোট গণসংখ্যা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করছে। এরপর কি ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যাটা কি জিনিস? ক্রমযোজিত গণসংখ্যা বলতে আমরা কিন্তু সবসময় যে অঙ্কটা করে থাকি সেটা হচ্ছে ঊর্ধ্বমুখীতে। তো ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে কিন্তু দুইটা ভাগ রয়েছে, একটা হচ্ছে ঊর্ধ্বমুখী ক্রমযোজিত গণসংখ্যা আর একটা হচ্ছে নিম্নমুখী ক্রমযোজিত গণসংখ্যা। তো ঊর্ধ্বমুখী ক্রমযোজিত গণসংখ্যাটা কি জিনিস? এক্ষেত্রে গণসংখ্যা নিবেশনের প্রথম শ্রেণী বিভাগের গণসংখ্যা থেকে শুরু করে পর্যায়ক্রমে উচ্চ শ্রেণী সমূহের গণসংখ্যার যোগ করতে হয়। তো এখানে কিন্তু একটা সারণী দেওয়া রয়েছে, আমি তোমাদের এখান থেকে দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমাদের এখানে শ্রেণী ব্যাপ্তি রয়েছে আর গণসংখ্যা রয়েছে, আর ক্রমযোজিত গণসংখ্যা দুইটা ভাগ করে দিয়েছে দেখো, ঊর্ধ্বমুখী প্লাস নিম্নমুখী। তো ঊর্ধ্বমুখীটা কি জিনিস? এখানে 5। তো আমাদের যখন ক্রমযোজিত গণসংখ্যা আমরা বের করব তখন কিন্তু গণসংখ্যা লাগছে। তো এখানে কি গণসংখ্যা প্রথমে কত রয়েছে? 5। আমরা সেটা সরাসরি 5-এ বসিয়ে দিয়েছি, যেহেতু আমরা এটা ঊর্ধ্বমুখী করতেছি। প্রথম শ্রেণী সমূহের গণসংখ্যা থেকে শুরু করে পর্যায়ক্রমে উচ্চ শ্রেণীর গণসংখ্যা সমূহকে যোগ করব। তো প্রথমে 5 করতে 5 দিয়েছি, এরপর আমরা 5 যেটা পেয়েছি 5-এর সাথে 8 যোগ করব, তাহলে 13। এরপরে আমরা যোগ করব 13-র সাথে কত? 12। 13 আর 12 যোগ করছি 25 হয়েছে। এরপরে আমরা কত করব? 25-এর সাথে 15 যোগ করব। দেখো পাশে কিন্তু সবই দেওয়া রয়েছে, অর্থাৎ ঊর্ধ্বক্রমের সময় প্রথমে সরাসরি 5 বসাবো, এরপর 5-এর সাথে 8 যোগ করব, যেটা বের হবে 13। 13-র সাথে 12 যোগ করবে, এরকম ভাবে যোগ করলে আমাদের এটা ঊর্ধ্বক্রম। আর নিম্নক্রমটা এখানে কি বলছে? নিম্নক্রমটা বলছে এক্ষেত্রে গণসংখ্যা নিবেশনের শেষ শ্রেণী থেকে শুরু করে ঊর্ধ্ব দিকে গণসংখ্যাকে পর্যায়ক্রমে যোগ করে নিম্নমুখী ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হয়। তো ঊর্ধ্বক্রমের সময় আমরা কি করছি? গণসংখ্যাটারে শুরু থেকে নিচের দিকে এসেছি, আর নিম্নমুখীরে কি করব? আমরা নিচ থেকে উপরের দিকে চলে যাব। তো নিচে এখানে কত রয়েছে? 3। এরপরে 3 দিয়েছি, এরপরে কত? 7। তো আমরা 3 আর 7 যোগ করেছি কত? 10। এরপর আমরা 10-এর সাথে 10 যোগ করলে 20। 20-এর সাথে আমরা কত যোগ করব? 15। এরকম, অর্থাৎ নিম্নমুখীর জন্য নিচের থেকে উপরে যাব, আর ঊর্ধ্বমুখীর জন্য উপর থেকে নিচের দিকে আসব। এটা হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। পরীক্ষায় যখন প্রশ্ন আসে সেটা কিন্তু আমাদের ঊর্ধ্বমুখী ক্রমযোজিত গণসংখ্যা দিয়েই অঙ্কগুলোর সমাধান করা হয়। তো এই জিনিসগুলো জানতে পারলে তোমরা কিন্তু পরবর্তীতে আমি যে গণসংখ্যা নিবেশনের ডিটেলস ভিডিও আলোচনা করব সেগুলো জানতে পারবে। তো আরেকটা জিনিস জানা রয়েছে, সেটা হচ্ছে পরিসর, আরেকটা হচ্ছে শ্রেণীর সংখ্যা। তো পরিসরটা নির্ণয় করার জন্য কি, অবিন্যস্ত উপাত্ত থেকে গণসংখ্যা নিবেশনে প্রস্তুত করার জন্য প্রথমে প্রদত্ত উপাত্তসমূহকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যামান শনাক্ত করে পরিসর নির্ণয় করা হয়। তো সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যামানের পার্থক্যই হলো পরিসর। পরিসরের সূত্রটা দিয়েছে দেখো, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। অনেকেই প্রশ্ন করে যে পরিসর নির্ণয় করার জন্য সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1 দিয়ে থাকে। তো প্লাস 1 দিয়ে তোমরা অঙ্ক করতে পারো, আবার নাও করতে পারো। তো সবচেয়ে ভালো হয় সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান দিয়ে করলে। শ্রেণীর সংখ্যা বের করতে হয়। তো শ্রেণীর সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। যখন আমাদের পরিসর বের হয়ে যাবে, এরপরে আমরা কি করব? শ্রেণী ব্যাপ্তি দিয়ে সেটাকে ভাগ করে দিব। শ্রেণী ব্যাপ্তি কিন্তু প্রশ্নে উল্লেখ করা থাকবে কত থাকবে। আর যদি কোনো কারণে প্রশ্নে শ্রেণী ব্যাপ্তি উল্লেখ না করা থাকে, সেক্ষেত্রে দেখো শ্রেণী ব্যাপ্তির যে সূত্রটা রয়েছে এই সূত্রটা আমরা প্রয়োগ করব। তো বর্তমানে শ্রেণী সংখ্যা নির্ধারণে পরিসংখ্যান নিবিন স্ট্রগাসের সূত্র প্রচলিত রয়েছে। স্ট্রগাসের সূত্র নিম্নরূপ: কে সমান 1 + 3.322 লগ n। এখানে কে হচ্ছে শ্রেণী সংখ্যা আর n হচ্ছে মোট উপাত্ত। তো দেখো এই সূত্রটা দিয়ে আমরা এটা প্রয়োগ করব। যখন প্রশ্ন সরাসরি আমাদের শ্রেণী ব্যাপ্তি দেয়া থাকবে তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব, আর যখন শ্রেণী ব্যাপ্তি আমাদের প্রশ্নে উল্লেখ না থাকবে তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এরপরে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি নির্ধারণ করা, এটা তো তোমরা বুঝতেই পারছো। এই জিনিসগুলো জানলে মোটামুটি তোমাদের হয়ে যাচ্ছে। তবে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি আর বহির্ভুক্ত পদ্ধতি। অন্তর্ভুক্ত পদ্ধতি কি জিনিস? অন্তর্ভুক্ত পদ্ধতিটা হচ্ছে যখন কোনো শ্রেণীর নিম্ন সীমা ও ঊর্ধ্ব সীমা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত ধরে শ্রেণী পরিসীমা নির্ধারণ করা হয়, সেটা হচ্ছে অন্তর্ভুক্ত। তো দেখো 10 থেকে 20 এটা হচ্ছে এই শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমা,
এই শ্রেণীর পরিসীমা নির্ধারণ করে, যে কারণে এটাকে আমরা অন্তর্ভুক্ত বলবো। এরপরে দেখো 20 থেকে 19, 20-19 এখানে দেখো 20 থেকে 29 রয়েছে, পরের সারণীতে 30 থেকে 39 রয়েছে। এটা কিন্তু এক একটার ভিতরে এক একটা অন্তর্ভুক্ত হয়েছে, যে কারণে এটাকে আমরা অন্তর্ভুক্ত বলছি। আর বহির্ভুক্তটা কি জিনিস? যখন কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা পরবর্তী শ্রেণীর নিম্নসীমা হিসেবে দেখানো হয়, সেটা হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতি। এই শ্রেণীর ঊর্ধ্বসীমা কত রয়েছে? 20। এই 20টা কিন্তু পরবর্তী শ্রেণীর নিম্নসীমা হিসেবে দেখানো হয়েছে। তো এটা হচ্ছে আমাদের বহির্ভুক্ত পদ্ধতি। তো তোমরা যদি চাও ডিটেলস আকারে, তো আমি এটার উপরে একটা ছোট্ট ভিডিও আপলোড দিয়ে দেবো তোমাদের বোঝার জন্য। তো এই তো। আর তোমাদের ট্যালি চিহ্ন তো তোমরা বের করতেই পারো। ট্যালি চিহ্নটা বলি, শ্রেণীর সীমা নির্ধারণের পর প্রত্যেক শ্রেণীর অন্তর্গত তথ্যগুলো যাচাই বাছাই করা হয়। তো অতঃপর ওইসব তথ্য যে শ্রেণীর অন্তর্ভুক্ত, সেই শ্রেণীর পাশের নির্দিষ্ট স্থানে প্রত্যেকটি তথ্যের জন্য একটি করে উলম্ব রেখা দিয়ে চিহ্নিত করা হয়। উলম্ব রেখাটা কিন্তু এই যে এমন করে এখানে দেখলেই বুঝতে পারছো, এই উলম্ব রেখায় ট্যালি চিহ্ন নামে পরিচিত। তো ট্যালি চিহ্ন নির্ণয়ের সময় 5টি উলম্ব রেখার একটি ব্লক তৈরি করা হয়, এভাবে প্রকাশ করা হয়। তো দেখো 1 2 3 4 নাম্বার দেওয়ার পরে যখন 5টা আমাদের একই শ্রেণীতে আসবে, তখন আমরা এমন করে একটা ব্লক এঁকে দিব, দিয়ে এটাকে এমন করে ক্লোজ করে দিব। সেটাই বোঝানো হয়েছে যে ট্যালি চিহ্ন 5টার ক্ষেত্রে, সেটাই বোঝানো হয়েছে ট্যালি চিহ্ন 5টার ক্ষেত্রে। এরপর হচ্ছে ট্যালি চিহ্ন বের করা হয়ে গেলে গণসংখ্যা তো বের করা ইজি। এখানে কয়টা রয়েছে? 3টা। এখানে 5 যেহেতু ব্লক করে দিয়েছে, তো এটা 5 আর 2 7, এমন করেই গণসংখ্যা। অর্থাৎ সবশেষ ট্যালি চিহ্নগুলোকে গণনা করে পার্শ্ববর্তী গণসংখ্যা কলমে পৃথকভাবে সংখ্যায় উল্লেখ করতে হয়। তো আমরা এটাকে ট্যালি চিহ্ন আকারে দিয়েছি, আর পরবর্তীতে আমরা এটা সংখ্যায় নির্ধারণ করে সেটাকে আমরা গণসংখ্যা বলি। তো পরিশেষে পরিসংখ্যানের গণসংখ্যা নিবেশনের উপযুক্ত প্রক্রিয়া প্রস্তুত করা হয়ে থাকে। তো এই জিনিসগুলো জানলে কিন্তু তোমরা পরিসংখ্যান অঙ্ক করতে বেশ সুবিধা হবে। বেসিক জিনিসটা যখন জানা না থাকে, তখন কিন্তু অঙ্ক করতে একটু অসুবিধা হয়। তো ভিডিওটা যেহেতু অনেক লং হয়েছে, শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে কিন্তু একটা লাইক দিতে ভুলবে না। তো আজকের মতো এই পর্যন্তই।